আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েল শর্ত ভাঙলে জবাব দিতে প্রস্তুত হামাস, গাজায় বিশাল মহড়া চালিয়ে হুমকি। আল আকসায় নামাজরত মুসল্লিদের তাড়িয়ে ইহুদিদের ঢোকালো ইসরায়েলি পুলিশ। এলোপ্যাথি নিয়ে বিতর্কিত মন্তব্য, চাপের মুখে ক্ষমা চাইলেন রামদেব। বিস্তারিত খবরে জানবেন যুক্তরাষ্ট্র চীনের দ্বন্দ্বে ফ্ল্যাশ পয়েন্ট দক্ষিণ চীন সাগর। ইতালিতে কেবল কার ছিঁড়ে 5 ইসরায়েলি সহ 14 জন নিহত। মিয়ানমারে অভ্যুত্থান বিরোধীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে 20 পুলিশ নিহত। সবশেষ সংবাদে জানবেন আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, ইহুদিরা কেন এত শক্তিশালী আর আমেরিকা রাষ্ট্রটি ইহুদিদের কাছে কেন এত অসহায়। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ইসরায়েল শর্ত ভাঙলে জবাব দিতে প্রস্তুত হামাস। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে অথবা পবিত্র জেরুজালেম শহরে ফিলিস্তিনিদের উপর নতুন করে কোনো হামলার চেষ্টা করলে তার যোগ্য জবাব দিতে প্রস্তুত রয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। রোববার সংগঠনটির অন্যতম মুখপাত্র আব্দুল লতিফ কানু স্থানীয় একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন। তিনি বলেন, জেরুজালেম শহরের শেখ জাররা এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ষড়যন্ত্র হলে, পবিত্র আল আকসা মসজিদ ভাগ করার চেষ্টা হলে, কিংবা এই মসজিদের পরিচয় মুছে ফেলা বা সেটিকে ইহুদিকরণের চেষ্টা হলে আমরা তার জবাব দিতে প্রস্তুত। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে টানা 11 দিন রক্তক্ষয়ী যুদ্ধ শেষে গাজা উপত্যকায় বিশাল সামরিক মহড়া চালিয়েছে হামাসের সামরিক শাখা ইজেদ্দিন কাসাম ব্রিগেডস। ইরানের আরবি স্যাটেলাইট নিউজ চ্যানেল আল আলম জানিয়েছে, কাসেম ব্রিগেডসের শত শত যোদ্ধা অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে শনিবার গাজার রাজপথে প্রকাশ্যে মহড়া দিয়েছেন। মহড়ায় সাম্প্রতিক লড়াইয়ে নিহত হামাসের অন্যতম কমান্ডার বাসিম ইসার প্রতি সম্মান প্রদর্শন করা হয়। হামাসের অন্যতম নেতা ইসমাইল রেদওয়ান মহড়ার ফাঁকে রাখা বক্তব্যে বলেন, আমরা আজ গাজার মাটিতে বসে দখলদার শক্তির বিরুদ্ধে বিজয় উৎসব করছি। সাম্প্রতিক যুদ্ধ প্রমাণ করেছে বাইতুল মুকাদ্দাস আরব ও ইসলামী পরিচয় নিয়ে বেঁচে থাকবে এবং এটি হবে ফিলিস্তিনের চিরকালীন রাজধানী। আল আকসায় নামাজরত মুসল্লিদের তাড়িয়ে ইহুদিদের ঢোকালো ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনিদের উপর বোমাবর্ষণ আপাতত বন্ধ হলেও থামেনি ইসরায়েলের দখলদারিত্ব। টানা 11 দিনের প্রাণঘাতী লড়াই শেষে গত বৃহস্পতিবার রাত থেকে যুদ্ধবিরতি পালন করছে ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। তবে এই বিরতি কতক্ষণ টিকবে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, কারণ নানাভাবে উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে ইসরায়েল। গত রোববার মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসা থেকে নামাজরত মুসল্লিদের পিটিয়ে বের করে সেখানে একদল ইহুদিকে ঢুকিয়েছে ইসরায়েলি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাতে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রোববার ফজরের নামাজ পড়ার সময় পবিত্র হারাম আল শরীফে মুসল্লিদের উপর আচমকা হামলা চালায় ইসরায়েলি পুলিশ। এ সময় তাদের প্রচণ্ড মারধর করে বের করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই ইসরায়েলের একদল ইহুদি দখলদার সেখানে প্রবেশ করে। এছাড়া আল আকসার প্রবেশপথে কড়াকড়িও বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে 45 বছরের কম বয়সী মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করেছে দখলদাররা। এর আগে রমজান মাসের শেষের দিকে আল আকসা প্রাঙ্গণে তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। এর সঙ্গে পূর্ব জেরুজালেম থেকে উচ্ছেদের হুমকি ফিলিস্তিনিদের ভেতরে ক্ষোভের আগুন জ্বেলে দেয়। বিভিন্ন শহরে শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ, কিন্তু এর কারণে ফিলিস্তিনিদের উপর পাল্টা হামলা সহিংসতা বাড়িয়ে দেয় ইসরায়েল। এলোপ্যাথি নিয়ে বিতর্কিত মন্তব্য, চাপের মুখে ক্ষমা চাইলেন রামদেব। করোনা ভাইরাসের চিকিৎসায় এলোপ্যাথি চিকিৎসা পদ্ধতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে চাপের মুখে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চেয়েছেন বিতর্কিত ভারতীয় ধর্মগুরু বাবা রামদেব। সম্প্রতি তিনি বলেছিলেন, করোনা চিকিৎসায় আধুনিক পদ্ধতি ব্যবহারের কারণেই অধিক সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটছে। তার এই মন্তব্যের জেরে ভারত জুড়ে বিশাল বিতর্ক শুরু হয়। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়ে ওঠেন চিকিৎসকরা, ক্ষুব্ধ হয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA। বিষয়টি নিয়ে রামদেবকে চিঠি পাঠান ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও। তারপরই চিঠি দিয়ে নিজের মন্তব্য প্রত্যাহার করেন রামদেব। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে উদ্দেশ্য করে রামদেব লেখেন, আপনার চিঠি পেয়েছি এবং এই প্রসঙ্গে এবং বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে শুরু হওয়া সমালোচনা বন্ধ করতে আমি আক্ষেপের সঙ্গে আমার মন্তব্য প্রত্যাহার করছি। ওই চিঠিতে হর্ষবর্ধন লেখেন, এলোপ্যাথিক চিকিৎসা নিয়ে আপনার মন্তব্য দেশবাসী আহত হয়েছে। আমি আগেই এ নিয়ে আপনাকে ফোনে বলেছি, দেশবাসীর কাছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ভগবানের সমান। তারা করোনার বিরুদ্ধে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লড়ছেন। আপনি শুধু করোনা যোদ্ধাদের অপমানিত করেননি, দেশের মানুষের অনুভূতিতেও আঘাত করেছেন। আপনার গতকালের উদ্ধৃতি এর জন্য যথেষ্ট নয়। আমি আশা করব আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার পর ভালোভাবে বিবেচনা করবেন। এছাড়া IM এর পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয় রামদেবকে। সেখানে এই বক্তব্যের জন্য তাকে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্র চীনের দ্বন্দ্বের ফ্ল্যাশ পয়েন্ট দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগর সমুদ্র এলাকার একটি গুরুত্বপূর্ণ অংশ। সিল্ক রোডের সামুদ্রিক পথ, চীনের বৈশ্বিক উন্নয়ন প্রকল্প ছাড়াও হাইনান দ্বীপের চীনের পারমাণবিক প্রতিরক্ষার সামুদ্রিক ঘাঁটিও এই সাগর এলাকায় অবস্থিত। চীন 2012 সাল থেকে দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলোর প্রশাসনিক কাঠামো উন্নত করেছে। প্যারাসিলের দ্বীপগুলোতে ছোট ছোট জেলে গ্রামগুলোতে আধুনিক আবাসন তৈরি করে দিয়েছে চীনা কর্তৃপক্ষ। প্রাথমিক স্কুল, ব্যাংক, হাসপাতাল এবং মোবাইল যোগাযোগের ব্যবস্থা বসিয়েছে। মূল ভূখণ্ড থেকে পর্যটকরা নিয়মিত প্রমোত্তরিতে দ্বীপগুলো ভ্রমণে যায়। উন্নয়নের দ্বিতীয় ধাপে স্পার্টলি দ্বীপপুঞ্জ অধিগ্রহণের কাজও চীন এগিয়ে নিয়েছে। এই স্পার্টলির ছোট ছোট প্রবাল দ্বীপে গত 6 বছরে চীন নৌ প্রকৌশল ও সামরিক স্থাপনা গড়ে তুলেছে, যার মধ্যে রয়েছে বিমান অবতরণ ক্ষেত্র, নৌবাহিনীর রসদের মজুদ ও বিমান ঘাঁটি, গোলাবারুদের বাংকার, রেডার ক্ষেত্র এবং ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সরঞ্জাম। অন্যদিকে প্রায়ই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ এই এলাকায় নোঙর করছে, যে কারণে প্রায় উত্তেজনা বাড়ছে। সামরিক শক্তি প্রয়োগ করে চীনের এই নতুন দ্বীপগুলোকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্র রাখে, কিন্তু তার অর্থ হবে চীনের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানো, যেটা চীন এবং যুক্তরাষ্ট্র কারোর জন্যই বাঞ্ছনীয় হবে না। সম্প্রতি দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের জলসীমায় অবৈধভাবে একটি মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করে, পরে ধাওয়া করে সেটিকে ফিরিয়ে দেওয়া হয়। তাদের দাবি, এর মধ্য দিয়ে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন বলছে, আন্তর্জাতিক ওই সমুদ্রপথের স্বাধীনতা রক্ষায় তারা সবসময় সচেষ্ট থাকবে। তবে যুক্তরাষ্ট্রের সরকারের পরিবর্তন হলেও দক্ষিণ চীন সাগর ইস্যুতে নীতির পরিবর্তন হয়নি। ইতালিতে ক্যাবল কার ছিঁড়ে 5 ইসরায়েলি সহ 14 জন নিহত। ইতালির উত্তরাঞ্চলে ম্যাগিওর লেকের কাছে একটি ক্যাবল কার দুর্ঘটনায় 5 ইসরায়েলি সহ কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে। পিয়েডমন্ট অঞ্চলের রিসোর্ট শহর অ্যাস্টেরাসা থেকে মোত্তরনো পাহাড়ে যাত্রী বহন করার সময় ক্যাবল কার লাইন থেকে ছিঁড়ে পড়লে রোববার এই প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, ক্যাবল কার দুর্ঘটনায় নিহত 14 জনের মধ্যে 2 শিশু রয়েছে, যার মধ্যে এক শিশুর বয়স 5 বছর আর অপর শিশুর বয়স 9। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর শিশু দুটির মৃত্যু হয়। স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ইস্ট্রেসা শহর থেকে মোটররন পাহাড়ি এলাকায় যাত্রী বহন করে যাচ্ছিল। দেশটির জরুরি সেবা বিভাগ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, লাইন থেকে ছিঁড়ে পাহাড়ে পড়া কেবল কারটির ধ্বংসাবশেষ বিচ্ছিন্ন অবস্থায় ছড়িয়ে ছিটে রয়েছে। কেবল কারটি যখন দুর্ঘটনার কবলে পড়ে তখন সেখানে থাকা 11 জন অবশ্য জীবিত উদ্ধার করেছে জরুরি সেবা বিভাগের কর্মীরা। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন ইতালির আলপা লাইনে উদ্ধারকারী বিভাগের মুখপাত্র। জেরুজালেমের এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে এক ইসরায়েলি দম্পতি ও তাদের এক সন্তান এবং ওই নারীর দাদা দাদির মৃত্যু নিশ্চিত হয়ে গেছে। এই ঘটনার কারণ এখনও অস্পষ্ট রয়েছে। তবে স্থানীয় প্রতিবেদনে দেখা গেছে, বহনকারী কেবল কার তারটি পর্বতের শীর্ষ থেকে প্রায় 300 মিটার উপরে ছিল। মিয়ানমারে অভ্যুত্থান বিরোধীদের সঙ্গে সংঘর্ষ, কমপক্ষে 20 পুলিশ নিহত। মিয়ানমারের পূর্বাঞ্চলীয় শান রাজ্যে সামরিক অভ্যুত্থান বিরোধীদের সঙ্গে পুলিশের ব্যাপক গলাগলি হয়েছে। এই ঘটনায় কমপক্ষে 20 জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এর পাশাপাশি অভ্যুত্থান বিরোধীরা পুলিশের 4 সদস্যকে জিম্মি করে। গতকাল রবিবার দেশটির শান রাজ্যের একটি পুলিশ স্টেশনে এই ঘটনা ঘটে। এ সময় অভ্যুত্থান বিরোধীরা পুলিশ স্টেশনটিও পুড়ে দেয়। গতকাল এই সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে বাড়তি সতর্কতা রয়েছে দেশটির পুলিশ বাহিনী। শহরের নানা স্থানে ট্যাঙ্ক ও হেলিকপ্টার নিয়ে মহড়া দিচ্ছেন তারা। উল্লেখ্য, গত 1 ফেব্রুয়ারি এক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং। এর প্রেক্ষিতে আন্দোলনে নামেন দেশটির সাধারণ মানুষ। আন্দোলন দমনে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় কমপক্ষে 815 জন সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় একটি পর্যবেক্ষক দল। ইসরায়েলিরা কেন এত শক্তিশালী, আর আমেরিকার রাষ্ট্রটি ইহুদিদের কাছে কেন এত অসহায়? পৃথিবীতে ইহুদিদের মোট সংখ্যা 1.5 কোটির মতো। একটিমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ইসরায়েলে ইহুদিদের সংখ্যা 54 লাখ। অবশিষ্ট প্রায় 1 কোটি ইহুদি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এর মধ্যে আমেরিকাতে 70 লাখ, কানাডাতে 4 লাখ আর ব্রিটেনে 3 লাখ ইহুদি থাকে। ইহুদিরা মার্কিন জনসংখ্যার মাত্র 2% আর পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র 0.02%। অর্থাৎ পৃথিবীর প্রতি 500 জনে একজন ইহুদি। কিন্তু জনসংখ্যার দিক দিয়ে ঢাকা শহরের কাছাকাছি হলেও বিশ্বে ইহুদি সম্প্রদায় থেকে যুগে যুগে বেরিয়ে এসেছে অসংখ্য প্রতিভাবান ব্যক্তি। প্রধান ধর্মগুলোর পর পৃথিবীতে যে মতবাদটি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে সেই কমিউনিজমের স্বপ্নদ্রষ্টা কার্ল মার্কস ইহুদি সম্প্রদায় থেকে এসেছেন। বিশ্বের মানুষকে মুগ্ধ করে রাখা জাদুশিল্পী হুডিনি ও বর্তমানে ডেভিড কপারফিল্ড এসেছেন একই কমিউনিটি থেকে। এসেছেন আলবার্ট আইনস্টাইনের মতো বিজ্ঞানী, যাকে 20 শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী বলা হয়, আর প্রফেসর নোয়াম চমস্কির মতো শিক্ষাবিদ ও দার্শনিক, যাকে প্রদত্ত ডক্টরেটের সংখ্যাও 80টির বেশি। এর অন্যতম কারণ, সাধারণ আমেরিকানরা যেখানে হাই স্কুল পাশকে যথেষ্ট মনে করে, সেখানে আমেরিকান ইহুদিদের 85 ভাগই বিশ্ববিদ্যালয় পড়ুয়া।
আর আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর দৃষ্টান্ত হচ্ছে এমন যে ওআইসি 57টি দেশে বিশ্ববিদ্যালয় আছে 5,000-এর মতো, আর আমেরিকাতেই বিশ্ববিদ্যালয় আছে প্রায় 6,000-এর কাছাকাছি। ওআইসিভুক্ত দেশগুলোর একটি বিশ্ববিদ্যালয় যেখানে দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং সাইটের প্রথম 100টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পায়নি, সেখানে প্রথম 100-র মধ্যে জায়গা করে নিয়েছে আমেরিকার 45টি বিশ্ববিদ্যালয়। প্রথম 10টার মধ্যে আবার যার আছে 60টি। যেখানে প্রথম 200-র মধ্যে ওআইসিভুক্ত 57টি মুসলিম দেশের একটিমাত্র বিশ্ববিদ্যালয় হচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়। আমেরিকার বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর 20% স্টুডেন্টস ইহুদি সম্প্রদায় থেকে আসা। আমেরিকার নোবেল বিজয়ীদের মোটামুটি 40% ইহুদি, অর্থাৎ নোবেল বিজয়ী প্রতি 4 জন থেকে 5 জনের একজন ইহুদি। আমেরিকার অধিকাংশ বিশ্ববিদ্যালয় প্রফেসররা ইহুদি। আমেরিকার উত্তর পূর্ব উপকূলের 12টি বিখ্যাত বিশ্ববিদ্যালয়কে একসাথে আইভি লীগ বলা হয়। 2009 সালের একটি জরিপে দেখা গেছে আইভি লীগ বিশ্ববিদ্যালয়ের সব কজন ভিসি ইহুদি। ইহুদিরা হতে পারে আমেরিকার মোট জনসংখ্যার মাত্র 2%, কিন্তু আমেরিকান রাজনীতিতেও তাদের প্রভাব একচেটিয়া। আমেরিকার 100 জন সিনেটরের 13 জনই ইহুদি। এর চেয়ে ভয়ঙ্কর তথ্য হলো ইহুদিদের সমর্থন ব্যতীত কোনো আমেরিকান প্রেসিডেন্ট হতে পারেন না, আবার কোনো প্রেসিডেন্ট হয়েও থাকতে পারেন না। যেমন বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব যতখানি, আমেরিকান রাজনীতিতে ইহুদিদের প্রভাব তার চেয়ে অনেক অনেক গুণ বেশি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচনী ফান্ড বা তহবিল সংগ্রহ একটা বড় ধরনের চ্যালেঞ্জ। বারাক ওবামা বা ক্লিন্টন নিজের টাকায় প্রেসিডেন্ট হতে পারতেন না, ডোনেশন এবং পার্টির টাকায় তাদের নির্বাচনী ব্যয় মেটাতে হয়েছে। আর মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের সবচেয়ে বড় নির্বাচনী ফান্ডদাতা প্রতিষ্ঠান হচ্ছে AIPAC বা আমেরিকা ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। আমেরিকার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক সহ গুরুত্বপূর্ণ ব্যাংকগুলো ইহুদিদের দখলে। ফলে আমেরিকার কেউ চাইলেই এদের কিছু করতে পারে না, বরং জুইস কমিউনিটি বা ইহুদি সম্প্রদায়কে হাতে না রাখলে ক্ষমতায় টাকা যায় না। এসব কারণে শুধু জুইস কমিটির সঙ্গে যোগাযোগ রাখতে ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে সার্বক্ষণিক কাজ করে যেতে হয়। আমেরিকার রাজনৈতিক ও আর্থসামাজিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে মূলত কর্পোরেট হাউসগুলো। তারা যেমন প্রেসিডেন্ট বানাতে পারে, তেমনি প্রেসিডেন্টকে সরাতেও পারে। এসব কর্পোরেট হাউসগুলোর দিকে তাকালে দেখা যায় এদের মূল মালিক কিংবা অধিকাংশ ক্ষেত্রেই কোম্পানিগুলোর মূল দায়িত্বে থাকা প্রধান নির্বাহী কর্মকর্তা বা চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও হলেন ইহুদি কমিউনিটির মানুষ। একই কথা মাইক্রোসফটের ক্ষেত্রে যেমন সত্য, তেমনি জাপানিজ কোম্পানি সনির আমেরিকান অফিসের জন্য সত্য। প্রায় অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে জুইস আমেরিকানরা কাজ করছেন। জুইস কমিউনিটির ক্ষমতাধররা বিলিয়নাররা মিলিতভাবে যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারেন। মিডিয়া জগতে যদি আপনি তাকান তাহলে দেখবেন CNN, AOL, HBO, কার্টুন নেটওয়ার্ক, নিউ লাইন সিনেমা, ওয়ার্নার ব্রোস, স্পট ইলিস্ট্রেটেড, পিপল, জেরার্ড লেভিন ইহুদি মালিক নিয়ন্ত্রিত। ABC, ডিজনি চ্যানেল, ESPN, টাচস্টোন পিকচার, মাইকেল ইজনার ইহুদি মালিক নিয়ন্ত্রিত। ফক্স নেটওয়ার্ক, ন্যাশনাল জিওগ্রাফিক, 10th সেঞ্চুরি ফক্স, রেপুটেড মোডক, টপ 4 ফেমাস নিউজ পেপার অফ USA অ্যান্ড দেয়ার এডিটর্স, নিউ ইয়র্ক টাইমস, অর্থর জালসবার্গ, নিউ ইয়র্ক পোস্ট, ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল, সব কয়টি খবরের কাগজই ইহুদি মালিক নিয়ন্ত্রিত। আপনার প্রিয় মিডিয়া ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও একজন ইহুদি। ইরাকের বিরুদ্ধে আমেরিকার আগ্রাসনকে সাধারণ আমেরিকানদের কাছে বৈধ হিসেবে চিত্রায়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ফক্স নিউজ। বিশ্ববিখ্যাত মিডিয়া মুঘল পার্ট মার্ডকের নিয়ন্ত্রণাধীন এরকম প্রতিটি প্রতিষ্ঠানই জুইসদের সমর্থন দিয়ে এসেছে। রুপার্ট মার্ডকের নিয়ন্ত্রণে রয়েছে সারা বিশ্বের 185টি পত্রপত্রিকা ও অসংখ্য টিভি চ্যানেল। পৃথিবীর মোট তথ্য প্রবাহের 60%ই কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ করে রুপার্ট মার্ডকের দ্য নিউজ কর্পোরেশন। টিভি চ্যানেলগুলোর মধ্যে ABC, স্পোর্টস চ্যানেল, ESPN, ইতিহাস বিষয়ক হিস্ট্রি চ্যানেল সহ আমেরিকার প্রভাবশালী অধিকাংশ টিভিই ইহুদিরা নিয়ন্ত্রণ করছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আমেরিকার দৈনিক পত্রিকা বিক্রি হয় প্রতিদিন কমপক্ষে 58 মিলিয়ন কপি। জাতীয় স্থানীয় মিলিয়ে 1,500 পত্রিকা সেখানে প্রকাশিত হয়। এসব পত্রিকা সহ বিশ্বের অধিকাংশ পত্রিকা বা নিউজ সার্ভিসের সাহায্য নেয়। তার নাম দি অ্যাসোসিয়েটেড প্রেস বা AP। এই প্রতিষ্ঠানটি এখন নিয়ন্ত্রণ করছেন একজন ইহুদি ম্যানেজিং এডিটর ও ভাইস প্রেসিডেন্ট মাইকেল সিলভারম্যান। তিনি প্রতিদিনের খবর কি যাবে না যাবে তা ঠিক করেন। আমেরিকার পত্রিকাগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সবচেয়ে প্রভাব বিস্তারকারী 3টি পত্রিকা হলো নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্ট। এই 3টি পত্রিকার পূর্ণ নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে। ওয়াটারগেট কেলেঙ্কারির জন্য প্রেসিডেন্ট নিক্সনকে পদত্যাগ করতে বাধ্য করেছিল ওয়াশিংটন পোস্ট। এর বর্তমান সিইও ডোনাল্ড গ্রাহাম ইহুদি মালিকানার 3য় প্রজন্ম হিসেবে কাজ করছেন। উগ্রবাদী ইহুদি হিসাবে তিনি পরিচিত। ওয়াশিংটন পোস্ট আরও অনেক পত্রিকা প্রকাশ করে, এর মধ্যে আর্মিদের জন্য করে 11টি পত্রিকা। এই গ্রুপের আরেকটি সাপ্তাহিক পত্রিকা পৃথিবী জুড়ে বিখ্যাত। টাইমসের পরে বিশ্বের দ্বিতীয় প্রভাবশালী এই সাপ্তাহিক পত্রিকাটির নাম নিউজ উইক। আমেরিকার রাজনৈতিক জগতে প্রভাবশালী নিউ ইয়র্ক টাইমসের প্রকাশক প্রজন্মের পর প্রজন্ম ধরে ইহুদিরা হয়ে আসছেন। বর্তমান প্রকাশক ও চেয়ারম্যান আর্থার সালজবার্গার, প্রেসিডেন্ট ও সিইও রাসেল টি লুইস এবং ভাইস চেয়ারম্যান মাইকেল গোল্ডেন সবাই ইহুদি।
বিশ্বের অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করেন তাদের নিয়ন্ত্রণ করে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল। 18 লাখেরও বেশি কপি চলা এই পত্রিকার ইহুদি প্রকাশক ও চেয়ারম্যান পিটার আরকান 33টিরও বেশি পত্রিকা ও প্রকাশনা সংস্থা নিয়ন্ত্রণ করেন। যদি প্রশ্ন করা হয় পৃথিবীর বেস্ট 100 জন ফুটবলারে কতজন ইহুদি কিংবা পৃথিবীর বেস্ট 100 জন ক্রিকেটারে কতজন ইহুদি, উত্তর হচ্ছে একজনও না। কিন্তু কেন? বছরের কিছু সময় টি-20 আর ফ্ল্যাশ মব, কিছু সময় আইপিএল আর চিয়ার লিডার, আর কিছু সময় ফিফা বিশ্বকাপ বা আইসিসি ক্রিকেট বিশ্বকাপ, বাকি সময় ইংলিশ প্রিমিয়ার লিগ আর স্প্যানিশ প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ব্যস্ত থাকা আমাদের মাথায় কি এখনও এই প্রশ্ন আসে? আমরা তো পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন, চৈত্র সংক্রান্তি, 31 এসব নিয়ে মেতে থাকি। এত আয়োজনের ভিড়ে এই ধরনের হাইপোথেটিক্যাল চিন্তা আমাদের মাথায় আসবে কেমনে? একটা ফুটবলের ব্যাস হয়তো 20 থেকে 30 সেন্টিমিটার বা একটা ক্রিকেট বলের ব্যাস আরও কম, হয়তো 10 থেকে 12 সেন্টিমিটার। ইহুদিরা বিশ্ববাসীকে 10 থেকে 30 সেন্টিমিটারের এই ফুটবল, ক্রিকেট বল নিয়ে ব্যস্ত রেখে 12,800 কিলোমিটার ব্যাসের বেশ বড় একটা ফুটবল নিয়ে খেলছে। আর এই বড় ফুটবলটাই হচ্ছে পৃথিবী।